যে n+1 or more vectors in Rn always linearly dependent। হ্যাঁ, তো আমরা এটা প্রুফ করতে যাইতেছি, যদিও প্রুফটা খুব একটা দরকার নাই, তাও এটা ধরো প্রুফ করার একটু চেষ্টা করতে। তো ধরি যে আমরা আচ্ছা এটা তো ডাইরেক্টলি করুন যাক Rn এর মধ্যে না, n+1 বা n+1 থেকে বেশি যদি অ্যাকচুয়ালি লিনিয়ার ডাইমেনশন দিয়ে করলে জিনিসটা তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা এখানে অনেক কথাবার্তা আছে। আচ্ছা এই প্রুফটা আমি একটু দেবাশিস, হ্যাঁ দেখো। এই প্রুফটা আমি একটু করে দিতেছি, আচ্ছা ঠিক আছে। একটু ইজি ওয়েতে দিয়ে দেবো আর কি। হ্যাঁ, ঠিক আছে। এই প্রুফটা আমি একটু করে ইজি ওয়েতে দিয়ে দেবো, চিন্তা করুন এটা আনসার পাই। তো এবার আমরা নেক্সট যে প্রুফটা করতে আসলাম, এই প্রুফটা হলো গিয়া থিওরাম। লেখো যে the set alpha 1 alpha 2 so on alpha n is linearly dependent if and only if I double of the if and only if at least one of these vectors can be written as linear combination of remaining। ঠিক আছে, এটা তোমার স্টার দেওয়া রেখে। এখানে কি কইছে যে তোমার কাছে ধরো nটা ভেক্টরস আছে, তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হইব। হ্যালো, আমি পড়াইতেছি একটু পরে কল করতেছি। আচ্ছা এখানে কইছে কিটা যে nটা তোমার ভেক্টরস আছে তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হইব ইফ এন্ড অনলি ইফ যদি তারার মধ্যে যে কোনো একটারে বাকিগুলা লিনিয়ার কম্বিনেশন আকারে লেখন যায়। হ্যাঁ, তো প্রথমে ধইরা নিব যে তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, ধইরা সেটা আমি প্রুফ করুম যে তারার মধ্যে যে কোনো একটারে বাকিরা লিনিয়ার কম্বিনেশন আকারে লেখন যায়। আর উল্টাটা ধরুম মানে তারা যে কোনো একটারে বাকিরা লিনিয়ার কম্বিনেশন আকারে লেখন যায়, এটা ধইরা সেটা দেখাই দিব যে আসলে তারা ডিপেন্ডেন্ট। তো চলো প্রুফটা স্টার্ট করি। তো প্রথমে ধরে নিলাম যে লেট সলিউশন alpha 1 alpha 2 so on alpha n is linearly dependent set of vectors। দেন যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস হয় তখন আমরা এমন স্কেলার খুঁজে পাবো যেগুলা সব স্কেলারটি জিরো না কিন্তু কম্বিনেশনটা জিরো হয়ে যাবে। দেন দেয়ার এক্সিস্ট স্কেলার c1 c2 so on cn not all zero such that c1 alpha 1 plus c2 alpha 2 plus dot 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 plus cn alpha n equals to zero vector where is the zero vector। ঠিক আছে, আচ্ছা এবার যেহেতু তারা সবাই জিরো না, তো তার মধ্যে যে কোনো একটা কি নন জিরো হইব। লেট ci not equals to 0 where 1 less equals to I less equals to n। c1 থেকে স্টার্ট করে cn অবধি যে কোনো একটা নট ইকুয়াল টু 0। আচ্ছা পরের বিন্দু যাই। দেন ci alpha I equals to কি লিখতে পারবো minus c1 alpha 1 minus c2 alpha 2 plus
so on প্লাস প্লাস দিও না, এখানে ডাইরেক্ট মাইনাসে লিখা দিই, অসুবিধা নেই, এখানে মাইনাস লিখবো, মাইনাস so on মাইনাস c I minus 1 alpha I minus 1 minus c I plus 1 alpha I plus 1 minus so on c n alpha n। এই জিনিসটা লিখতে পারতেছি, কারণ এই যে এখানে ধরো না, এখানে c1 থেকে স্টার্ট করে c5 অবধি আছে, আর আমরা কইছি যে তার মধ্যে যে কোনো একটা তো অবভিয়াসলি নন জিরো হইবই, কারণ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তো আমরা ভাবলাম c4 টা নন জিরো, বাকি আরো নন জিরো হইতে পারে, কিন্তু অ্যাটলিস্ট একটা তো নন জিরো হইব না। তো c4 টা যদি নন জিরো হয়, তো c4 আলফা 4 রে আমি বাঁ দিকে রাখলাম, রাখা সেটা বাকি সব দিকে কই নিলাম, আমি ডান দিকে নিয়ে গেলাম, এই জিনিসটা লিখলাম। আর এখান থেকে আলফা আই ইকুয়াল টু লিখতে পারতেছি আমি মাইনাস সিআই সিআই ইনভার্স c1 আলফা 1 মাইনাস সিআই ইনভার্স c2 alpha 2 minus so on minus ci inverse c I minus 1 alpha I minus 1 minus ci inverse c I plus 1 alpha I plus 1 minus so on minus ci inverse cn alpha n bracket since ci belongs to f, therefore ci inverse also belongs to f। জিনিসটা বোঝা গেল নাকি? এই c1 c2 করতে করতে cn এই সবগুলো তো স্কেলার, মানে অবভিয়াসলি ফিল্ডের এলিমেন্ট। এবার যেহেতু ci টা ফিল্ডের এলিমেন্ট, আমি ci ইনভার্স ফিল্ডের মধ্যে পাবো। তো এখানে কি করলাম, ci দিয়ে সেটা আমি ci ইনভার্স দিয়ে সেটা সব দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, মানে বোথ সাইডে ci ইনভার্স দিয়ে অপারেট করে দিলাম আমি, হ্যাঁ। আর এখান থেকে কি পাবো, আলফা i ইকুয়ালস টু, ধরো এটার নাম দিয়ে দিলাম d1 alpha 1 plus d2 alpha 2 plus so on plus d I minus 1 alpha I minus 1 plus d I plus 1 alpha I plus 1 plus so on plus d n alpha n, where d I দিয়ে লিখি না, এখানে r দিয়ে লিখে দেব, dr equals to minus cr inverse dr ci inverse ci inverse ci inverse d আর r এটা belongs to f, where r equals to 1 2 dot 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 I minus 1 comma I plus 1 comma dot 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 up to n। এই জিনিসটা বোঝা গেল তো? কারণ তুমি d1 টা কিটা ধরছি, d1 টা ধরছি আমরা c minus of ci inverse c1, d2 টা কিটা ধরছি minus of ci inverse c2, এমন করতে করতে তুমি dn টা কিটা ধরছো minus of ci inverse cn, দ্যাটস ওয়াই আমার dr কি হবে minus of ci inverse dr। এখানে r এর ভ্যালু 1 থেকে স্টার্ট করে I minus 1, তারপর আবার I plus 1 থেকে স্টার্ট করে up to n। বুঝা গেল? তো therefore এখান থেকে আমরা কইতে পারি যে আলফা I is linear combination of alpha 1 alpha 2 so on alpha I minus 1 comma alpha I plus 1 comma dot 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 alpha। দেখো এই জিনিসটা বুঝা গেছে? কারো কোনো ডাউট থাকলে আমরা জিজ্ঞেস করতে পারবো। এবার নেক্সট হলো আমরা উল্টাটা, যে ধরুন যে এই যে nটা ভেক্টর আছে, এই nটা ভেক্টরের মধ্যে যে কোনো একটা বাকিরা লিনিয়ার কম্বিনেশন। Conversely, let alpha 1 alpha 2 so on alpha n be a set of n vectors such that
ধরো আলফা কে ইকুয়ালস টু C1 alpha 1 plus C2 alpha 2 plus so on plus Ck minus 1 alpha k minus 1 plus Ck plus 1 alpha k plus 1 plus dot 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 plus up to Cn alpha n এটা ধরে নিলাম যে একটা বাকিগুলোর কি তার লিনিয়ার কম্বিনেশন ঠিক আছে তো এখান থেকে কি করতে পারো or এখান থেকে C1 alpha 1 plus C2 alpha 2 plus so on plus minus 1 minus 1 না minus 1 এর আগে আমি C k minus 1 alpha k minus 1 plus minus 1 alpha k plus ck plus 1 alpha k plus 1 plus so on plus cn alpha n equals to 0 vector লিখতে পারি ঠিক আছে না so here all scalar coefficients are না এই জিনিসটা এইভাবে লিখতাম নাকি কিভাবে লিখতাম কি ভাবতেছি here all scalar coefficients non zero are not zero লিখতে হবে are not zero লিখতে হবে are not zero ঠিক আছে so which shows that alpha 1 alpha 2 alpha n is linearly dependent set of vectors জিনিসটা বোঝা গেল না আমরা ধরে নিলাম যে একটা আলফা কে আছে যেটারে বাকিরা লিনিয়ার কম্বিনেশন আকারে লেখন যায় ঠিক আছে এবার এখান থেকে যদি এই আলফা কেটারে যদি আমি বাদিকে নিয়ে যাই তো তাও তারা লিনিয়ার কম্বিনেশনের ভ্যালুটা কত হয় করে জিরো ভেক্টর কিন্তু এখানে একটা স্কেলার দেখো -1 যেটা নট ইকুয়াল টু 0 আর তুমি এখানে ব্র্যাকেটে লিখলেও লিখতে পারো সিন -1 নট ইকুয়াল টু 0 therefore এখান থেকে কি পেলাম which shows that এই যে সেট অফ ভেক্টরস আলফা 1 থেকে স্টার্ট করে আলফা n অবধি তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস তো এই জায়গায় কারো কোনো ডাউট থাকলে আমরা জিজ্ঞেস করতে পারবো এটা একটা ইম্পর্টেন্ট থিওরাম আসলো আর ওখানে আরেকটা থিওরাম করব এটাও ইম্পর্টেন্ট থিওরাম এটা মানে আরেকটু বেশি ইম্পর্টেন্ট থিওরাম এটা লেখো the set of non-zero vectors alpha 1 alpha 2 so on alpha n is linearly dependent if and only if and only if one of them is linear combination of preceding vector p r e c double e d i g preceding vectors preceding vectors means মানে তার মধ্যে যে কোনো একটা তার সামনের গুলার লিনিয়ার কম্বিনেশন আমরা লিখতে পারি হ্যাঁ তোমার एग्जांपल দেই সে ফর एग्जांपल alpha 1 alpha 2 alpha 3 এই তিনটা ভেক্টর আছে তোমার ঠিক আছে এবার এই তিনটা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন নিবা এবার তুমি যখন লিনিয়ার কম্বিনেশন নিবা c1 alpha 1 plus c2 alpha 2 plus cn alpha n equals to 0 ভেক্টর একটা লিনিয়ার কম্বিনেশন নিলা এবার এই লিনিয়ার কম্বিনেশনটা এমন ভাবে নিলা যে তুমি যদি নন জিরো ইডিটা প্রথম দিক থেকে লিখাইলা আর যদি জিরো ইডিটা পরে দিয়ে লিখলা যেমন ধরো তোমার যে কোনো একটা ছোট एग्जांपल দিতে পারি ধরো 1 2 নিলাম -1 -2 নিলাম আর 3,5 নিলাম ঠিক আছে এবার এটারে তুমি অনেক ভাবে লিখতে পারো সে একটা বা এখানে ধরো 2 4 নিয়ে নিলাম এটা অনেক ভাবে লেখা যায় একটা লিখবে 2 4 তারপরে প্লাস 2 -1 -2 প্লাস 0 3 5 এটা করার পরে কত হবে এটা হচ্ছে 0 ভেক্টর তো এই লিনিয়ার কম্বিনেশনটা কত হলো 0 বা কেউ যদি এমন ভাবে লেখে কারো কিন্তু ভুল না যেমন সে লিখলো 2 লিখে সেটা তারপরে -1 -2 লিখলো তারপরে প্লাস 0 লিখে সেটা 3 5 লিখলো
প্লাস সে লিখলো 2 4 তারও কিন্তু 0 আইব। ঠিক আছে, তো এইভাবে লেখাটাও কারেক্ট, এইভাবে লেখাটাও কারেক্ট, কিন্তু আমরা এইভাবে লিখব আর কি, জিনিসটাকে আমরা এইভাবে লিখতাম। ঠিক আছে, তো ওই জিনিসটা এইভাবে লিখলে মানে তারপরে প্রুফটা আমরা ইজিলি করতে পারবো। হ্যাঁ, জাস্ট এটা মনে রাখবা যে এখানে আমরা এইভাবে লিখতেছি জিনিসটাকে, মানে যেগুলো নন জিরো এই নন জিরো গুলারে আমরা আগে লিখতেছি আর পরের গুলা বাকি সব জিরো। দাদা দেখো, প্রিসিডিং দিয়ে কেটা বুঝেছেন? প্রিসিডিং মানে আগের গুলা। যেমন তোমার কাছে তিনটা ভেক্টর দিলাম আলফা 1 আলফা 2 আলফা 3। এবার এখানে তুমি c1 আলফা 1 প্লাস c2 আলফা 2 প্লাস c3 আলফা 3 ইকুয়ালস টু 0 ভেক্টর করলাম। এবার ধরো না তোমার মানে এমন যদি হয় তখন তারা কইছে যে তুমি তারার মধ্যে যে কোনো একটারে, মানে ধরো আলফা 2 রে, আলফা 2 রে আলফা 2 এর আগে যা যা ভেক্টর আছে তারা লিনিয়ার কম্বিনেশনে তুমি লিখতে পারবা। ঠিক আছে, বা তোমার কাছে ধরো এখানে তো তিনটা ভেক্টর কম দিছি আমি, ধরো চারটা ভেক্টর আছে আলফা 1 আলফা 2 আলফা 3 আলফা 4 আলফা 5। হ্যাঁ, তো c1 আলফা 1 প্লাস c2 আলফা 2 তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, c3 আলফা 3 তারা কইয়ে দিছে, দেখো এখানে নন জিরো ভেক্টর, সবগুলো নন জিরো ভেক্টর। হ্যাঁ, আর তারা নাকি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তো c3 আলফা 3 প্লাস c4 আলফা 4 প্লাস c5 আলফা 5 ইকুয়াল টু 0 ভেক্টর। তো তখন তুমি হয়তোবা আলফা 4 রে বাকিরা লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবো। বাকিরা মানে আলফা 4 এর আগে যারা আছে, ধরো আলফা 1 আলফা 2 আলফা 3 তারা লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবো, মানে সামথিং d1 ইনটু আলফা 1 প্লাস d2 ইনটু আলফা 2 প্লাস d3 ইনটু আলফা 3 এইভাবে লিখতে পারবা। বা ধরো আলফা 3 রে তুমি এই সামনে দুইটা লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবা, মানে d1 আলফা 1 প্লাস d2 আলফা 2। ঠিক আছে, বা তুমি আলফা 2 রে তার সামনের লিনিয়ার সামনের ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবে, মানে তুমি যে কোনো একটা ভেক্টরে তার সামনের ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা চাই। তো এটার সাথে এখানে এটাই তফাৎ যে এখানে যে কোনো ভেক্টরে তুমি বাকি ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবে। আর এখানে কিন্তু জিরো নন জিরোর কোনো কথা তারা উল্লেখ করছে না, তারা জাস্ট এটাই কইছে যে এটা একটা লিনিয়ারলি কি ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর। আর এই যে থিওরেমটা, এই থিওরেমটা অনলি ফর নন জিরো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর। এখানে কইছে যে তুমি যে কোনো একটারে তার সামনে যা যা থাকবে তার লিনিয়ার কম্বিনেশন আকারে তুমি লিখতে পারো। তখন তুমি যখনই তারা কইছে যে যে কোনো একটারে বাকিরা যার সামনে যা যা থাকবে তারা লিনিয়ার কম্বিনেশন আকারে লেখন যায়, তো তখন আমরা এই জিনিসটা মানে বুদ্ধি করে সেটা আমরা লিনিয়ার কম্বিনেশনটা এমন ভাবে নিব যেটার মধ্যে আমরা জানি এটা তো এলডি ভিভো, মানে কিছু কিছু নন জিরো থাকবো কিছু কিছু জিরো থাকবো, এটলিস্ট একটা হলেও তো নন জিরো থাকবো। তো জিডি জিডি নন জিরো এটিতে আমরা সামনের দিকে লয়ে এলাম, আর জিডি জিরো যদি আমরা পেছন দিকে লয়ে এলাম। ক্লিয়ার? যেমন আমি এখানে দেখো এখানে একটা एग्जांपल দিলাম, এই एग्जांपल এটা আমি অন্য কালার করব, এই एग्जांपल এখানে কিন্তু এই ভেক্টরটা আসলো তো 2 2 4 -1 2 আর 3 5, এটা দুই ভাবে লেখা যায়। একটা লেখা 2 4 লিখলাম প্লাস 2 ইনটু এটা লিখলাম, তো এটাই লিখলাম আমি 2 4 প্লাস 2 ইনটু -1 -2 প্লাস 0 ইনটু 3 5, এটা করলে 0 0 আইবো। ক্লিয়ার? তো এখানে তুমি দেখো না নন জিরো যে স্কেলার গুলো, যেমন এখানে 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, ইডিরে আগে রাখলাম, আর 0 দিয়ে মাল্টিপ্লাই করলাম না যারা যারা মানে যেই ভেক্টর গুলোরে 0 দিয়ে মাল্টিপ্লাই করতে তারে রাখতে আমি পিছনে। তো তোমার প্রশ্ন এটা হইতে পারে যে আমি কেন এমন ভাবে কেন লিখলাম, আমি তো এমন ভাবে লিখতে পারতাম 2 দিয়ে সেটা -1 -2 আগে, তারপর 0 দিয়ে সেটা 3 5 পরে, পরে দিয়ে সেটা 1 2 4, এটা লিখলেও তো আমি 0 0 পাইলাম। ঠিক আছে না? তো এটাও লিখতে পারবা, এটাও তো লিখতে পারবো, অসুবিধা তো নাই। এটা লেখা যেই কথা এটারে একটু ঘুরে ফিরে আমরা এভাবে লিখতে পারি। কথাটা বুঝছো নি? তো দাদা দেখো, তুমি যে কইতেছো জিরো ডি পিছনে লেহুম, হ্যাঁ এটার লগে এই কোশ্চেনের রিলেট করছো কেমনে আমি বুঝছি না। এই যেমন যে কি প্রুফে প্রুফে বাম প্রুফে রিলেট করুন, প্রুফে রিলেট করুন। আচ্ছা আমার আচ্ছা কথা এটাই হইলো আমার। লেখন যায় কিনা না, হ্যাঁ হ্যাঁ লেখন যায় তো এটা তো লিখতে পারো। হ্যাঁ, মানে তো আপাতত কোশ্চেন লগে কোনো রিলেট নাই ওখানে। কোশ্চেন ওখানে ওখানে রিলেটেড নাই, ওখানে রিলেশনটা বার করবো আমি জাস্ট এটাই কইতাছি যে আমি এটা লিখতে পারুম কিনা না। হ্যাঁ 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 বাস, এবার আমরা প্রুফে লেখুন। আমি এই লাইনটা প্রুফে লেখুম আর কি, তখন যাতে তোমরা মনে কোনো কনফিউশন না থাকে যে না ঠিক আছে লেখন তো যায় আমার। তো চলো স্টার্ট করি প্রুফ। লেখো সলিউশন। তো আমরা ইফ এন্ড অনলি ইফ আছে মানে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ধইরা সেটা আমরা দেখামু যে তার মধ্যে যে কোনো একটারে সামনেগুলার লিনিয়ার কম্বিনেশন আকারে লেখন যায়।
আর আরেকটা হইলো গিয়া তারার মধ্যে যে কোনো একটারে যদি সামনেগুলা লিনিয়ার কম্বিনেশন আকারে লেখন যায় তাহলে ওই সেট অফ ভেক্টরটা পুরাটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তো বললাম আমি লেট হ্যাঁ BF be a vector space. Let alpha 1, alpha 2, so on, alpha n be set of non-zero vectors. Okay, which is linearly dependent. যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তো তার মধ্যে স্কেলারগুলো থাকবে যেটা কিটা মানে শরীরের থেকে আইবল আর সবগুলাই যে জিরো হইব এমন না, মানে নট অল জিরো। হ্যাঁ, নট অল জিরো আর অল নট জিরো দুটোটা কিন্তু আলাদা কথা। হ্যাঁ, দেন then there exists C1 C2 so on Cn belongs to F such that C1 C2 Cn belongs to F not all zero, such that C1 alpha 1 plus C2 alpha 2 plus so on plus Cn alpha n equals to 0 vector। তো অনেকে জিরো ভেক্টর দেয়া লেখে, অনেকে কিন্তু এইভাবে থিটাও দেয়, এটা তোমার উপর, তুমি যেটা দিবা। তবে কলেজে যেটা করাইবো আই থিংক এটাই দিও, এই সিম্বলটা। হ্যাঁ, অনেকে এখানে আলফা 1 ভেক্টর আলফা 2 ভেক্টর অনেক বইয়ে ভেক্টর দেয়, অনেক বইয়ে ভেক্টর দেয় না। এটা অনেক মানে বই টু বই ভেরি করে। কলেজ থেকে যেসব বই রিকমেন্ডেশনে মানে এজ এ রিকমেন্ডেশন দিছে তারা ইডির মধ্যে অনেক বইয়ের মধ্যে ভেক্টর সিম্বল দেয়, অনেক বইয়ের মধ্যে থিটা দেয়া লেখে। তো যে কোনো তুমি লেখো, এটা নিয়ে কোনো আশা করি কোনো সমস্যা নেই। where 0 is the zero vector। তো এতটুকু তো আশা করি কোনো সমস্যা নেই। আচ্ছা, এইবার তারা যেহেতু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, সবগুলা ভেক্টর তো আর জিরো হইতেছে না, তো আমি তারার মধ্যে ধইরা নিতেছি। হ্যাঁ, এবার লেখাটা একটু ভালো করে দেখো। লেট CI be the last non-zero coefficient, last non-zero coefficient। ঠিক আছে, and r greater than r না সরি I greater than 1, I greater than 1। এবার এটা লেখা, এটা লেখছো, এটা লেখার সাথে সাথে আমি আবার একটু রাতে আইবো। রাতে আমি তোমার কইছিলাম ধরো আলফা 1 আলফা 2 আলফা 3 আলফা 4 আলফা 5 পাঁচটা ভেক্টর দিলাম। তুমি সুন্দরভাবে সাজায় লেখলা C1 আলফা 1 প্লাস C2 আলফা 2 প্লাস C3 আলফা 3 প্লাস C4 আলফা 4 প্লাস C5 আলফা 5। এবার আমি তোমারে শুরুতেই কয়ে দিছিলাম যে আমরা জিনিসটা এমন ভাবে সাজাইতাছি যে নন জিরো গুলারে আগে লিখতাছি, নন জিরো গুলা, ঠিক আছে, আর জিরো গুলারে পরে। তো আমি C1 C2 C3 C4 C5 এর মধ্যে ধইরা নিলাম যে কিছু তো নন জিরো হইব, কিছু জিরো হইব, কারণ সবাই তো আর জিরো হইতে পারতো না। সবাই নন জিরো হইতে পারে, এটা নিয়ে সমস্যা নেই, কিন্তু সবাই তো জিরো হইতো না। তো আমি ধরলাম C4 টা হইলো গিয়ে লাস্ট নন জিরো, C4 টা হইলো গিয়ে লাস্ট নন জিরো। ঠিক আছে, বা তুমি যদি ধরো যে C3 টা হইলো গিয়ে লাস্ট নন জিরো, আমি কিন্তু হ্যাঁ এটাও হইতে পারে। কেউ যদি ধরে C5 টা লাস্ট নন জিরো, তারটাও হইব। কেউ যদি ধরে C1 টা লাস্ট নন জিরো, সরি C2 টা লাস্ট নন জিরো, তারটাও হইব। কিন্তু কেউ ধরতে পারতো না যে C1 টা লাস্ট নন জিরো। এবার প্রশ্ন লেখা কেড়ে ধরতে পারতো না। আমার কথা বোঝা গেল নি? আলাদা বুঝছি। হ্যাঁ, তো তুমি কিন্তু C2 টারেও লাস্ট নন জিরো ধরতে পারো, কারণ C2 টা তুমি যদি লাস্ট নন জিরো ধরো এর মানে বাকিগুলো সব জিরো। তো তখন তুমি লিখবা C1 আলফা 1 প্লাস C2 আলফা 2 ইকুয়ালস টু 0। এখান থেকে কি লিখতে পারবা? এখান থেকে লিখতে পারবা আলফা 2 ইকুয়ালস টু মাইনাস C2 ইনভার্স C1 আলফা 1। তো এখান থেকে লিখতে পারবা
d1 আলফা 1 মানে আলফা 1 মানে আলফা 2টা তার সামনে যা যা আছে, সামনে তো শুধু আলফা 1 আছে, তার লিনিয়ার কম্বিনেশন। কেউ যদি c3 নট ইকুয়াল টু 0 ধরে, আমি কিন্তু রাফ করতেছি এখানে, হ্যাঁ, তো c3 আলফা 3 রে সে কি লিখতে পারবো, মাইনাস c2 আলফা 2 মাইনাস c1 আলফা 1। তো তখন কিন্তু এই c2 c1 এটি কিন্তু সব নন জিরো, কিন্তু কারণ আমরা নন জিরো গুলোর সামনে লিখছি, আর এই নন জিরো গুলোর মধ্যে c3 হলো গিয়ে লাস্ট নন জিরো, c4 c5 ইট ইজ 0। তো এখান থেকে সে লিখতে পারে আলফা 3 ইকুয়ালস টু, এখান থেকে পাবো সে d2 আলফা 2 প্লাস d1 আলফা 1। ঠিক আছে, এবার কেউ যদি ধরো c4 এর নন জিরো লেখে, সেও এটাও আমি কইতাছি অ্যালাউ করুন, কারণ তখন লিখতে পারবা আলফা 4 ইকুয়ালস টু ধরো d3 আলফা 3 প্লাস d2 আলফা 2 প্লাস d1 আলফা 1। আর কেউ যদি c5 এর নন জিরো লেখে, তো তারও সে কি আমি এটা অ্যালাউ করব। কিন্তু কথা হইলো গিয়া কেউ কইতে পারতো না যে ফার্স্ট নন জিরো কোএফিশিয়েন্ট হইলো গিয়া c1, এই জিনিসটা কইতে পারতো না, কারণ সে যেই এই কথা কইছে যে লাস্ট নন জিরো কোএফিশিয়েন্ট c1, এর মানে সে c2 c3 c4 c5 সবগুলারে জিরো কনসিডার করতেছে। তো তখন এখান থেকে কি লিখতে পারবা, c1 আলফা 1 ইকুয়ালস টু 0 ভেক্টর লিখতে পারবা। এবার যেহেতু c1 টা নন জিরো, তো আলফা 1 টা মাস্ট বি কত হইতে হইব, 0 ভেক্টর হইতে হইব। এই জিনিসটা বোঝা গেল নি? হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। কিন্তু এটা পসিবল না, কে রে কত কোশ্চেনে গিভেন আছে নন জিরো। কোশ্চেনে দিয়েছি আমি নন জিরো, বোঝা গেল? তো আমি যে এখানে লিখলাম ci be the last non-zero coefficient and I greater than 1, তো আমার লেখাটা ভ্যালিড? বোঝা গেল নি? ঠিক আছে। তো এত তো এই 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 যে লেখাগুলা এটি মনে মনে রেখা দিও, এটি আর দেখানোর দরকার নেই, বা যদি মনে হয় দেখাই দিতা, দেখাই দিলে দেখাই দিতে পারো আর কি। আচ্ছা দেখাই দিই, চলো পড়তে আবার কাটপারানি ঝামেলা পড়ে। তো আমরা জাস্ট এটা লিখা দাও যে if I equals to 1, then we get, হ্যাঁ, আচ্ছা I greater than 1 না, তারপর এখানে লিখো since লিখতে, তারপর লিখো since if I equals to 1 then we get c1 alpha 1 equals to 0 vector, হ্যাঁ, and this implies alpha 1 equals to 0 vector, হ্যাঁ, which is a contradiction, which is a contradiction, কারণ সবগুলো কিনা নন জিরো ভেক্টর। তো আমার এইটুকু বোঝা গেল, এর মানে ci টা লাস্ট নন জিরো কোএফিশিয়েন্ট যেখানে i গ্রেটার দ্যান 1, এর মানে c2 টা নন জিরো হতে পারে, c3 টা নন জিরো হতে পারে, c4 টা নন জিরো হতে পারে, হোয়াটএভার। যেমন নেক্সট, আচ্ছা এবার আমরা কি লিখব, এবার সিন্স ci not equals to 0, নিচে therefore c1 alpha 1 plus c2 alpha 2 plus dot 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 plus cn cn এখানে ci alpha I equals to 0 vector, হ্যাঁ, কমা দিয়ে একটা লিখে দিও, ci is the last, ci is the last non zero coefficient, বাকিগুলো টার্ম লিখছি না কারণ বাকিগুলো তো জিরো হয়ে গেল। और এখান থেকে কি লিখতে পারি, ci alpha I equals to minus c1 alpha 1 minus c2 alpha 2 minus so on minus ci minus 1 alpha I minus 1। আচ্ছা, और এখান থেকে alpha I equals to minus c I inverse c1 alpha 1 minus c I inverse c2 alpha 2 minus so on minus c I inverse ci minus 1 alpha I minus 1। Now this is equals to d1 alpha 1 plus d2 alpha 2 and so on plus di minus 1 alpha I minus 1, the কার ভ্যালু, alpha I এর ভ্যালু। ওকে, কমা দিয়ে সেটা where dr equals to minus ci inverse cr, ঠিক আছে, belongs to capital F, আর r equals to 1 2 so on I minus 1, which shows that alpha I is linear combination of
alpha 1, alpha 2, so on, alpha I minus 1. That is, alpha I is linear combination of preceding vectors. তো এই জিনিসটা কারো যদি কোনো ধরনের কনফিউশন থাকে এই প্রবলেমের মধ্যে আমাদের জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? এটাই তারা বুঝলো যে তার মধ্যে যে কোনো একটারে সামনেগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারি। প্রুফটা তো ইম্পর্টেন্ট আছেই, স্টেটমেন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো যা যা লেখতাছি স্টেটমেন্টগুলো একদম খুব বেশি ইম্পর্টেন্ট। তো এটা গেল, হ্যাঁ। এবার নেক্সট আমরা ধরুন কি তার নেক্সট ধরুন যে এটা আমরা একটা সেট অফ ভেক্টরস যার মধ্যে একটা বাকিগুলোর লিনিয়ার কম্বিনেশন, বাকি মানে সামনেগুলো লিনিয়ার কম্বিনেশন, হ্যাঁ। তো একটু লেখালে লাস্ট লাইন দেখ। লেখার থেকে বোঝার মধ্যে বেশি ফোকাস করো। হয়েছে। হয়েছে দাদা? নেক্সট আমরা ধরে নিতাম যে conversely let alpha 1, alpha 2, so on, alpha n be a non-zero set of vectors such that alpha k কি লিখতে পারো তার প্রিসিডিং ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন c1 alpha 1 plus c2 alpha 2 plus so on plus ck minus 1 alpha k minus 1, ওকে, কমা দিয়ে সেটা where k এর ভ্যালু 2 এর থেকে n অবধি। 1 তো হইতে পারতো না, কারণ যদি k এর ভ্যালু 1 হয় তো 1 এর সামনের দিকে তো কিছু নাই, তো এই কারণে k এর ভ্যালু 2 হইতে পারে। তো k এর ভ্যালু 2 হইলে আলফা 2 আলফা 1 এর লিনিয়ার কম্বিনেশন, 3 হইতে পারে, 3 হইলে আলফা 1 আলফা 2 এর লিনিয়ার কম্বিনেশন। এমন করতে করতে k এর ভ্যালু কত 2 এর থেকে আরে n অবধি, হ্যাঁ, মানে এটা একটু সাইড দিয়ে লিখতে হবে and ci belongs to f। দাদা হ্যাঁ, লিনিয়ার কম্বিনেশন করে তো 1 থেকে 11 যাব না? না না না, দাঁড়াও, হ্যাঁ, না না দেখতে পারতো না তোমাকে, তুমি দেখতে পারো প্রুফে কি দেবে তো প্রুফে প্রিসিডিং ভেক্টর বলছ না, আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ধইরা সেটা এটা প্রুফ করছি যে একটারে তার আগের ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে লেখন যায়। আর ওখানে করুন কি তা একটা ভেক্টরে যদি তার আগের ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে লেখন যায় তখন আমরা কইতে পারো যে তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তো তুমি আলফা 1 রে কার লিনিয়ার কম্বিনেশন আকারে লিখবা? সামনে কেডা আছে? নাই কিছু। নাই তো কিছু না, আগের প্রিসিডিং ভেক্টর, বুঝি বুঝি বুঝি। বুঝছো না? এই কারণে k এর ভ্যালু 2 এর থেকে n অবধি, 2 লিখতে পারবা, 3 লিখতে পারবা, এমন করতে তুমি n লিখতে পারবা। তো বোঝা গেল? হুম হুম। তো এখান থেকে কি লিখতে পারো দেন আমরা লিখতে পারো যে c1 alpha 1 plus c2 alpha 2 plus so on plus ck minus 1 alpha k minus 1 plus minus 1 alpha k equals to 0 vector লিখতে পারি, হ্যাঁ। তো here all the scalar coefficients are not zero, so therefore আমরা কি বলতে পারি alpha 1 alpha 2 so on alpha k minus 1 is sorry alpha 1 alpha 2 so on করতে হতে alpha k is linearly dependent set of
ঠিক আছে, এতটুকু বোঝা গেল। এবার সিন্স alpha 1 alpha 2 so on alpha k subset of alpha 1 alpha 2 so on alpha n নিচে therefore এখান থেকে কি লিখতে পারি যে alpha 1 alpha 2 so on alpha n is linearly dependent। কারণ আমরা গত ডেটে একটা প্রুফ শিখছিলাম যে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট যদি একটা সেট অফ ভেক্টর থাকে তার সুপারসেট সবসময় লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়। তো এই যে ভেক্টরগুলো আমি আলফা 1 থেকে শুরু করে আলফা কে অবধি লিখছি, এটা কার সাবসেট? যেহেতু আলফা 1 থেকে শুরু করে আলফা n অবধি না, এটা সাবসেট না। কারণ কে এর ভ্যালু বড় জোর কত হইতে পারে? বড় জোর n হইতে পারে। আর সবথেকে মিনিমাম কত হইতে পারে? তোমার 2 হইতে পারে। কথা বোঝা গেল নি? এই লাইনটা লিখতে বুঝছো নি? হ্যাঁ হ্যাঁ বুঝছি। হ্যাঁ দাদা। প্রুফ কমপ্লিট শেষ। এই দুটো প্রুফ তো বুঝলাম। এবার নেক্সট আমরা আয়া করি বেসিস এন্ড ডাইমেনশন। আচ্ছা, বেসিস আর ডাইমেনশন করার আগে আমরা লিনিয়ার স্প্যান তো বুঝছিলাম যে স্প্যানিং সেট বা লিনিয়ার স্প্যান কিটা বা জেনারেটিং সেট যারে কই। তো জেনারেটিং সেট কো বা লিনিয়ার স্প্যানিং সেট কো, এটা হইলো কি একটা ছোট সেট অফ ভেক্টর যেটা ফাইনাইট হইতে পারে ইনফাইনাইট হইতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এটা যদি পুরা কি করে স্পেসটা যদি জেনারেট করে দেয় তো তখন আমি কমু যে স্পেসটা ওই ছোট এস সেট দিয়ে সেটা কি হয়ে গেছে স্পান হয়ে গেছে। ঠিক আছে, বা আমি যদি নরমালি জেনারেটিং সেট মানে কি ধরো দুই তিনটা ভেক্টরের জেনারেটিং সেট মানে এমন একটা সেট যেই সেটে তোমার ওই তিনটা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন গুলো আছে। এবার বেসিস মানে কি ধরো তোমার কাছে একটা ভেক্টর স্পেস আছে, সে আমি একটা एग्जांपल নেই প্রথমে, সে আমার কাছে R3R একটা ভেক্টর স্পেস যেখানের মধ্যে সব x, y, z such that x, y, z belongs to R এই টাইপের। ঠিক আছে, এবার আমি নিজের থেকে একটা সেট কল্পনা করলাম যার মধ্যে ধরো 1 0 0 আছে, হ্যাঁ 0 1 0 আছে আর 0 0 1 আছে। ঠিক আছে, এবার আমরা দুইটা কন্ডিশন দেব। প্রথম কন্ডিশন হলো আমি যে সেট S টা লইছি S কিটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা, আর দুই নাম্বার হলো S কিটা স্পান করেনি R3, মানে দ্যাট মিন্স R3 L of S এটা লিখতে পারি। তো প্রথম কন্ডিশন আইতাছি এই তিনটা ভেক্টর দেখেই বোঝা যাইতাছে এটা যদি আমি ডিটারমিন্যান্ট ফর্মে যদি নেই 1 0 0 0 1 0 0 0 1, এটা একটা ইউনিট ভেক্টর, এটা ডিটারমিন্যান্ট কোন 0 0 0 মানে এটা সেট অফ ভেক্টর যেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এবার আমার কথা হইলো তারা কিটা এই R3 R এর স্পান করেনি। R3 R এর স্পান করা মানে কিটা R3 R এর যে কোনো এলিমেন্ট রে তারা লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায় কিনা। R3 R এর যে কোনো এলিমেন্ট রে তারা লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায় কিনা। তো আমি কোন হ্যাঁ লেখা যায়, কেন লেখা যায়? কারণ তুমি যে কোনো এলিমেন্ট লো, ধরো তুমি 2, 3, -5 লো, এটা লিখতে পারো না আমি 2 1 0 0 প্লাস 3 0 1 0। সব সময় মনে রাখবা যে আমরা ছোট एग्जांपल দিয়ে সব সময় স্টার্ট করব, তারপরে কি আসলে বড় কিছু চিন্তা করব। ঠিক আছে, তো এখন যাই যেমন কি আসলে তুমি যে কোনো a, b, c যদি নাও, আমরা এটা লিখতে পারি a 1 0 0 প্লাস b 0 1 0 প্লাস c 0 0 1 লিখতে পারি। ঠিক আছে না? এর মানে এই যে s এটা লিখলাম, এটা কি করলো? এটা R3 R রে স্পান করলো। তো এমন যদি একটা সেট তুমি খুঁজা পাও যেটা কি করে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় আর সাথে সে পুরা ভেক্টর স্পেসে স্পান করে দেয়, তো তখন ওই সেটটারে কই আমরা বেসিস, মানে বেস আর কি, এটা লেখা বেস আমরা কই না, মানে বেসটা স্ট্রং হইলে হইলো। তো এইটা হইলো গিয়ে তোমার এই R3 R একটা বেস। ঠিক আছে, আর নাম্বার অফ এলিমেন্টস ইন বেসিস এটা হইলো গিয়ে তার ডাইমেনশন। তো বেসিস যদি R3 R এর যদি বেসিস বানাইতে হয় আমার মিনিমাম 3টা এলিমেন্ট লাগবে। মিনিমাম কিটা 3টাই এলিমেন্ট লাগে, 3টার থেকে কম নিলে হইতো না, বেশি নিলে হইতো না। ঠিক আছে, 3টা এলিমেন্ট যেহেতু R3 R এর বেসিসের মধ্যে আছে তো R3 R এর ডাইমেনশন কত? 3। এই কারণে কোয়া হয় এটা 3 ডাইমেনশনাল স্পেস। সব কিন্তু লিনিয়ার অ্যালজেব্রা থেকে আইছে, সব জিনিসগুলো লিনিয়ার অ্যালজেব্রা থেকে আইছে। হ্যাঁ দাদা দেখো এখানে তো তুমি এলআই কেমনে দেখাইছো এখানে? এলাই আমরা তিনটা ভেক্টরে এলাই কেমনে দেখাই? একটা তো আসলো c1 into this plus c2 into this plus c3 into this into 0 করেছে, আরেকটা আমরা ওই
তখন সেদিন বললো না ডিটারমিনেন্ট দিয়ে সেও জানাইতে পারে, আমি তো লেখাই হ্যাঁ বলতাম, এটা বুঝি। লেখাইতাম না রে, হুম। আলফা 1 আলফা 2 দিয়ে সেটা ডেট অফ দিয়ে সেটা লেখাইতাম না, বুঝি। নট ইকুয়াল টু 0 এই ডেফিনেশনটা এখন আমরা লিখ করব। তো আশা করি এইটুকু ক্লিয়ার হইলো। এবার অনেক ধরনের প্রশ্ন তোমার মনের মধ্যে থাকতে পারে, সব প্রশ্ন আনসার আমরা একটা একটা করে দিব। প্রথমে আমরা বেসিসের ডেফিনেশন লিখব, বলে কি লিখতাম, a non-empty subset, a non-empty subset capital B of a vector space V over F is said to be the basis of VF if number one condition B is linearly independent set of vectors और 2 नंबर हो गया V equals to L bracket है capital B है, that is B spans V और तुम्हें ये वो करते हो जे B generates capital B, ঠিক আছে, B কিটা করব, B এর স্পান করব বা B কিটা করব ক্যাপিটাল B এর জেনারেট করব। আচ্ছা জেনারেট করা মানে কিটা, জেনারেট করা মানে হলো B এর যে কোনো এলিমেন্টে আমি B এর এলিমেন্টের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবো। এবার एग्जांपल নিয়ে নিই, সবার আগে কয়েকটা एग्जांपल B equals to 1 0 0 0 1 0 0 0 1 is basis of R3 R, ঠিক আছে, known as KNO known as standard basis। এবার শোনো আমি তোমার এটা একটা প্রসেস পেয়ে দিই, হ্যাঁ, তুমি যে কোনো সেটের বেসিস তুমি নিজে বের করতে পারবা। ধরো তোমারে m 2 × 2 ওভার r এটার বেসিস লাগে, সে ফর एग्जांपल m 2 × 2 ওভার r। তো আচ্ছা এবার m 2 × 2 ওভার r যে এটার সেটের এলিমেন্টগুলো কেমন থাকে বলতো, কেমন থাকে, ABCD। ABCD, এই যে ABCD, তাই তো। তো তুমি স্ট্যান্ডার্ড বেসিস বের করতে গেলে কি করবে জানো নাকি, এখানে তো চারটা ভেরিয়েবল, যে কোনো একটারে 1 বাকিটিরে 0 করে দাও। তো করলে কত পাবো, কত প্রথমে ধরো আমি a রে 1 করলাম বাকিটিরে 0, মানে কি পাবো 1 0 0 0। তারপরে আমি b রে 1 বাকিটিরে 0, মানে 0 1 0 0। তারপর আমি ধরো c রে 1 করলাম বাকিটিরে 0, মানে 0 0 1 0। তারপর আমি d রে 1 করলাম বাকিটিরে 0, মানে 0 0 0 1। এইভাবে তুমি যে কোনো সেটের স্ট্যান্ডার্ড বেসিস বের করতে পারো। এত ইউ এ বেসিস অফ কার m 2 × 2 ওভার r, ঠিক আছে। এবার ধরো তুমি আরেকটা বেসিস বের করতে যাও, PNR এর এলিমেন্টগুলো কি ধরনের হয়, PNR মনে আছে নি, পলিনোমিয়াল অফ ডিগ্রি দাদা এটা লেখা একটু আগের পেজে দেখাও। দাদা পলিনোমিয়াল, হ্যাঁ গো, আমি যদি মানে যে কোনো এলিমেন্ট লই 2 3 4, মানে R3 ওভার R এর মধ্যে যদি 2 3 4 1 2 3 এটি তো বেসিস না। বুঝি না। ধরুন একটা সেট আছে B, হ্যাঁ 2 3 4 একটা এলিমেন্ট,
হ্যাঁ 2 3 4 তারপরে 1 2 3 1 2 3 ধরেন আরো অন্য কিছু এমন হ্যাঁ থাকতে পারে, এটা বেশি হইতে পারে, আইতেছে কেমনে? কিন্তু আমি চিন্তা করো না, সব নিয়ম ঠিক আছে। সব লাস্ট এট দা এন্ড সব তুমি সব পাই যাবে। আচ্ছা এইটুকু দেখছি। হ্যাঁ এইটুকু বোঝা গেল তো, এটা স্ট্যান্ডার্ড বেসিস কেন বাই করছি। তো হ্যাঁ এবার হ্যাঁ পিএনআর এর যদি কথা বলি, পিএনআর এর মধ্যে কারা আছে, পলিনোমিয়ালস অফ ডিগ্রি এট মোস্ট n, মানে এই ধরনের a0 প্লাস a1x প্লাস a2x স্কয়ার প্লাস so on প্লাস an x টু দি পাওয়ার n, ঠিক আছে না, যেখানে such that a I গুলা কার এলিমেন্ট, r এর এলিমেন্ট। তো এটার বেসিস কেন ভাই বলুন তো, एग्जांपल নাম্বার 3। আচ্ছা এখানে মানে কোনটা, মানে এই যে তোমার যে এই বিভিন্ন পলিনোমিয়াল যে তুমি পাইবা, এটা কার উপর ডিপেন্ড করে পাইবা কত, n এর উপরে। a0 a1 এগুলোর উপর, ও ঠিক আছে না। তুমি a0 a1 ইডি তো কার এলিমেন্ট, ফিল্ডের এলিমেন্ট না। তো ইডি রে চেঞ্জ করতে থাকলে তুমি বিভিন্ন কি পাইতে থাকবা, বেসিস পাইতে থাকবা, সরি বেসিস কি থাকবে, সরি বিভিন্ন এলিমেন্ট পাইতে থাকবা। সিম্পলি আমি এর থেকে ছোট একটা एग्जांपल নিই, এটা আছে, এটারে ভিজুয়ালাইজ করাটা একটু টাফ হয়ে লাগে। ধরো আমি p2r নিলাম, তো p2r এর মধ্যে এলিমেন্টগুলো কি ধরনের থাকবে, a0 প্লাস a1x such that a0, a1 আর এলিমেন্ট আর এলিমেন্ট। তো তুমি আমার এবার p2r এর মধ্যে কি কি পলিনোমিয়াল থাকতে পারে, তুমি কইতে পারো 1 প্লাস x থাকতে পারে, তুমি কইতে পারো 1 মাইনাস x থাকতে পারে, তুমি কইতে পারো যে মাইনাস 2x থাকতে পারে, তুমি কইতে পারো শুধু 5 থাকতে পারে, তুমি কইতে পারো যে 5/2 মাইনাস 7/3x থাকতে পারে, এই ধরনের থাকতে পারে। তো এই সবগুলো কার এলিমেন্ট, p2r এর এলিমেন্ট, পলিনোমিয়াল অফ ডিগ্রি এট মোস্ট 1। তো কার ভ্যালু চেঞ্জ কইরা কইরা তুমি পাইতাছো পলিনোমিয়ালগুলো a0 আর a1 এর ভ্যালুগুলো চেঞ্জ করতে পারো, ঠিক আছে। তো এখানে a0 a1 এগুলোর ভ্যালুটা তোমার ভেরিয়েবল, যেগুলো আমরা চেঞ্জ করি। আর যদি স্ট্যান্ডার্ড বেসিস পাইতে হয়, তো যেই ভেরিয়েবলগুলো চেঞ্জ করে তুমি ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্টগুলো পাইতে থাকবা, এই ভেরিয়েবলগুলোর মধ্যে একটারে কি করবা 1, বাকিটিরে 0। তো প্রথমে তুমি চলো এবার পিএনআর এর মধ্যে আসো। তো পিএনআর এর মধ্যে একটারে 1 বাকিটিরে 0 করলে প্রথমে কি পাইবা, এবার খুব কি বলছো বুঝি না। এটা p2r এর মধ্যে কথাটা বুঝছো তো, যে a0 a1 হলো আমার ভেরিয়েবল। হ্যাঁ আচ্ছা এবার স্ট্যান্ডার্ড বেসিস যদি পাইতে হয়, তখন আমরা কি করি, একটা ভেরিয়েবলের 1 বাকিটিতে 0 পুট করি নি। হুম তো এখানে a0 থেকে স্টার্ট করে n অবধি n প্লাস 1 টা ভেরিয়েবলস আছে তো। হ্যাঁ তো একটারে 1 বাকিটিতে 0 পুট করলে কি পাইবা, প্রথম a0 এর 1 বাকিটিতে 0 পুট করলে কারে কি পাইবা, শুধু 0। শুধু 1। হ্যাঁ হ্যাঁ বুঝি বুঝি হুম হুম। তারপরে কি পাইবা, তারপরে a1 রে 1 ধরো, বাকি সব দিকে 0, x। ঠিক আছে নি। হ্যালো, হ্যাঁ দা বুঝি বুঝি। তারপরে a2 রে 1 বাকি সব দিকে 0 করলে কি x পাইবা, স্কয়ার। x স্কয়ার, তারপরে x স্কয়ার, এমন করতে করতে আপ টু x টু দি পাওয়ার n। এটা কি আছে বলা, ইজ স্ট্যান্ডার্ড বেসিস অফ কার, অফ pn। এই জিনিসটা বোঝা গেল, এমন করে সেটা তুমি যে কোনো সেটের কি বাই করতে পারবা, বেসিস বাই করতে পারবা, ঠিক আছে। এটা গেল। এবার হলো ডাইমেনশনের বেলা। ডাইমেনশন কিছু না, ডাইমেনশন হলো নাম্বার অফ এলিমেন্টস ইন এ বেসিস। দেখো the number of elements in a basis of the vector space V bracket F is called dimension of V bracket F, denoted by D লিখে সেটা, তারপরে B লেখা আছে D। তো যেমন ফর এক্সাম্পল ডিম মানে ডাইমেনশন অফ
পি এন আর এটা কত দিব n প্লাস 1, কারণ বেসিসে কয়টা এলিমেন্ট n প্লাস 1টা, এই x থেকে শুরু করে x টু দি পাওয়ার n, এখানে তো n টা এলিমেন্ট আর একটা এখানে 1 নেই। তারপরে ধরো ডাইমেনশন অফ m 2 ক্রস 2 ওভার r, এখানে কয়টা এলিমেন্ট 4টা, এই দাও জাস্ট এর আগেরটা। তারপরে ধরো আরেকটা, হ্যাঁ, ডাইমেনশন অফ তোমার r3r, এখানে কয়টা এলিমেন্ট, ওকে। তো এখানে তুমি নোট দিয়ে সেটা লিখতে পারো যে ডাইমেনশন অফ আর এন আর সব সময় n, এটা তো r3r n না, r3r তো 3টা। তারপরে তুমি এখানে লিখতে পারো যে যত একটা গেল ডাইমেনশন অফ m m ক্রস n ওভার r, এটা ডাইমেনশন লিখে m n, ঠিক আছে। এটা নোট হিসেবে তুমি লিখতে পারো। এই জিনিসটা বোঝা গেল কিনা না, এতটুকু বোঝা গেল মানে দাদা বুঝলি? বেসিস বেসিস ফাইল ডাইমেনশন সোজা। বেসিস ফাইল তো নাম্বার অফ এলিমেন্ট। এবার আমরা ফাইন্ড করি যে বেসিস কিভাবে বের করব। এবার দেওয়াশিসের প্রশ্ন হলো গিয়া, দেওয়াশিসের প্রশ্ন আগে তোমার কিছু ধরো এমনি ফর নলেজের লিগা, হ্যাঁ, এটা যে 1 0 আর 0 1 এটা বেসিস অফ কার R2 আর এবার কোয়েশ্চন হলো গিয়া show that 1 2 কমা, তুমি একটা করো তোমার ইচ্ছা, 2 minus 3 is basis of R21, ঠিক আছে। এটা কিভাবে দেখাবো, এটা কি বেসিস দিব, শোদের যেহেতু করতে হইতে অবভিয়াসলি হইতে পারে। এবার বেসিস হইতে গেলে আমার কি লাগবে, দুইটা জিনিস লাগবে, একটা হলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আর একটা হলো সে কি করে, সে জেনারেট করতে হবে বা স্পান করতে হবে। তো চলো স্টার্ট করি। তো তুমি এখানে যেহেতু R2 আর এর মধ্যে বলছি দুইটা ফ্যাক্টর, তুমি ডিটারমিনেন্ট জানো 1 2 2 minus 3, এটা ডিটারমিনেন্ট করলে কত দেব -3 -4 মানে -7 নট ইকুয়াল টু 0। তো দেয়ারফর নিচে কি করব আমি 1 2 2 3 is linearly independent set of vectors। তো প্রথম কন্ডিশন গেল। বেসিস দিতে গেলে আমার দুইটা কন্ডিশন লাগে, একটা তো তোমার এলআই দিতে দিব আর একটা কি করতে হবে, সে পুরো বিটারে স্প্যান করতে দিব। এবার তাহলে যদি বেসিস দিতে হয় তো এই সেটটা R2R এর স্প্যান করতে দিব। R2R এর স্প্যান করা মানে কিটা, R2R এর যে কোনো এলিমেন্টে তারা লিনিয়ার কম্বিনেশন আকারে লেখন যাইতে দিব, ঠিক আছে না। তখনই তো কম ওইটা কি করতে কম যে এটার একটা বেসিস কম। তো ধরে নেই আমি লেট x, y belongs to R2 be any element, ঠিক আছে। যেমন একটা একটা নাম্বার কো R2 আর এর মধ্যে যে কোনো একটা নাম্বার কো 4,5। 4,5। আচ্ছা 4,5 রে কি তারা লিনিয়ার কম্বিনেশন লেখন যায় এমনি দেখতে পারি না আমরা, এমনি যদি চিন্তা করি 4,5 এটা কি লেখন যায় এমনি, ভাবা ভাবা তো মুশকিল লাগে না, না করে থাকতেব। কইরা দেখতে আচ্ছা এটা আমরা 4,5 রে না করে ফেলে ইন জেনারেল আমরা জেনারেল করে দিতেছি, হ্যাঁ দেখি না লেখন যায়। আচ্ছা আমরা x, y নিয়ে নিতে R2 এর এলিমেন্ট আর ধরে নিতেছি belongs to R to be any element such that যে x, y যে আমি তারা লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারতাম C1 1,2 প্লাস C2 2,3।
ঠিক আছে, where 2, -3. 2, minus, এখানে মাইনাস করতে দিই 2, minus 3, where c1 c2 b2 স্কেলার। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই x আর y কার এলিমেন্ট? x কিন্তু একটা রিয়েল নাম্বার, কারণ r2 ওভার r, আর y টাও একটা রিয়েল নাম্বার। ওকে, তো এবার আমি যদি দেখাইতে পারি যে c1 আর c2 তারা যদি ফিল্ডের এলিমেন্ট, ফিল্ড মানে আমার এখানে কত রিয়েল নাম্বার, তো আমি কইতে পারি যে না x y রে আমি তারা লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারতাছি, কারণ লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা মানে কি, তা মানে ওই এলিমেন্ট রে আমি গিভেন ভেক্টরগুলোর সাথে কিছু একটা ফিল্ডের এলিমেন্ট মাল্টিপ্লাই কইরা এড কইরা পাবো কিনা। তো অর এখান থেকে কি কইতে পারতাছি যে x, y না কইছে আমি ডাইরেক্টলি x ইকুয়াল টু একটা লিখতেছি। হ্যাঁ, আর এখান থেকে কইতে পারি নি c1 plus 2c2 equals to x, এটা নাম্বার 1 দিয়ে দিই, আর 2c2 minus 2c1 minus 3c2 equals to y, এটা নাম্বার দিয়ে দিই 2 নাম্বার। এই জিনিসটা লিখতে পারতাছি। এবার এই দুইটা সলভ করে আসলে তুমি c1 আর c2 এর ভ্যালু পাইবো। তো এখানে আমি করতাছি, আমি যদি 1 into 3 করি প্লাস ধরো 2 into 2 করলাম, তো এখান থেকে কি আইব বলতো 1 into 3 মানে 3 c1, তারপরে 3 to the 6, আচ্ছা প্লাস 2 to the 4 4 c1, তারপরে মাইনাস 3 to the 6 গেল, ইকুয়াল টু কত দেব 3x plus 2y, এটাই বলি। আর এখান থেকে কি কইতে পারবো আমি c1 ইকুয়াল টু কত কইতে পারি 7 3x plus 2y by 7। দেখো তো এই জিনিসটা করতে পারলাম, কোনো সমস্যা আছে? কতটুকু হলো? এবার c1 এর ভ্যালু যদি আমি পুট করে দেই নাম্বার 1 এ, তখন এখান থেকে c2 এর ভ্যালু পাই যাবো। or from 1 2c2 equals to x minus c1, that means 3x plus 2y by 7। আচ্ছা এখান থেকে এটা কি লিখতে পারবো, এখানে গেল 7টা, এখানে এটা 7x minus 3x minus 2y, 7x minus 3x মানে 4x minus 2y, এটা কার ভ্যালু 2 c2, or c2 equals to কত লিখতে পারো 2x minus y by 7। এই জিনিসটা কইতে পারবো, দেখো লেখা আছে। এবার x আর y কার এলিমেন্ট? ফিল্ডের এলিমেন্ট। ক্লিয়ার? এখানে যে তুমি জিনিসটা পাইছো 3x plus 2y by 7, এটাও কিন্তু ফিল্ডের এলিমেন্ট, কারণ এটাও একটা রিয়েল নাম্বার। 3x একটা রিয়েল নাম্বার, 2y একটা রিয়েল নাম্বার, দুটোটা অ্যাড করলে একটা রিয়েল নাম্বার, by 7 একটা রিয়েল নাম্বার। এখানে 2x minus y by 7 এটাও একটা রিয়েল নাম্বার। ঠিক আছে, তো নিচে আমি লিখতে পারি therefore c1, c2 belongs to R। হ্যাঁ, R means আমার ফিল্ডটা, and x, y equals to 3x plus 2y by 7 plus 2x minus y by 7, 2, minus 3, 1, 2, which shows that any element of R2 can be written as linear combination of set of vectors of t 1 to 2 minus 3। ঠিক আছে, তো একটু আগে দেখাইছি 1 to 2 minus 3 এটা এলাই, এখন দেখাইলাম এটা কি করব, এটা পুরা r to r রে সে কি করা যায়, স্পান করা যায়। তো therefore তুমি এটা লিখতে পারো যে v equals to l of সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1 to 2 minus 3, না এর পরের পেজে লিখো hence 1 to 2 minus 3 is a basis of R to R।
এবার আমরা কনফার্মেশনের লিগা আমরা এক দুইটা পয়েন্ট নিয়ে এসে চেক করে নিই। যেমন আমরা একটু আগে একটা পয়েন্ট দিচ্ছিলাম, দেওয়ার সময় কত জানি বুঝছো তুমি? 4,5, 4,5 নিতে। তো এখানে x এর ভ্যালু কত? 4 আর y এর ভ্যালু কত? 5। এবার 4,5 এর যদি আমরা লিনিয়ার কম্বিনেশনে লিখতে চাই, তো কি লিখতে হবে? 4,5 ইকুয়ালস টু x এর ভ্যালু 4, y এর ভ্যালু 5। তো 3 4 যা 12 আর 5 2 যা 10। তো 12 প্লাস 10 মানে 22। 22/7 1,2 প্লাস 4,5, that means 4 2 যা 8 minus 5 মানে 3/7 আর এখানে 2, minus 3। তো দেখো তো এটা ক্যালকুলেশন কইরা 4/5 আইছে। এখানে 22/7, এখানে 6 বাই, হ্যালো, হ্যাঁ আমি আসছি, এই তো বেরোচ্ছি এখন। না বেশিক্ষণ লাগবে না দাদা, এই তো 20 মিনিট ম্যাক্সিমাম। হ্যাঁ হয়ে গেছে সব। ঠিক আছে, এটা বুঝছো তো? দেখো এখানে 22 আর এখানে 3 দুগুণে কত? 6। দাদা হ্যাঁ তো তাহলে তো যে কোনো নাম্বারে লেখন যাবে মোট। যে কোনো নাম্বারে লিখতে পারতো না যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় আর হ্যাঁ, কি হয়, সে যদি স্পান করে। তাহলে 4,5 তো আমি লিখতে পারতেছি। হ্যাঁ 4,5 এর যে কোনো নাম্বার, হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, যে কোনো নাম্বার, হ্যাঁ যে কোনো নাম্বারে তুমি লিখতে পারবা। যে কোনো নাম্বারে তুমি এই 1 2 আর 2 3 এর লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবা। এখানে আইতাছে না এটা হ্যাঁ হ্যাঁ এটা চাইতেছি। 44 আর এখানে কত? -9। 44 - 9 করলে কত? 35, 535 আইতাছে। তো তুমি দেখো একটা একটা এলিমেন্ট লয়ে সেটা, যেমন 1 0 0 1, এখানে কিন্তু আমরা ডাইরেক্টলি কইতে পারতেছি যে এটা কি করব, সে R2 R রে স্পান করব, কিন্তু সবার ক্ষেত্রে তো তুমি ডাইরেক্টলি কইতে পারতো না। তো তখন কি করতে হইব? তখন আমরা এইভাবে চেক করে নেব বা এইভাবে ইন জেনারেল প্রুফ করতে হইব। কথাটা বোঝা গেল? তো এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম। প্রথম জিনিস হইল গিয়া যে বেসিস ইউনিক না, মানে একটা সেটেরই বা একটা স্পেসেরই একটা থেকে বেশি বেসিস থাকতে পারে। তো নোট 1, basis of a vector space is not unique. And number 2, any basis of a vector space always have same number of elements. Same number of, ঠিক আছে? এই দুইটা আমরা এখানে নোট হিসেবে লিখলাম। এর মধ্যে এই থিওরেমটা ইম্পর্টেন্ট, এটা প্রুফ আমি দিই। তো নেক্সট ডেটে আমরা তিনটা থিওরেমের প্রুফ করুন। এই তিনটা থিওরেম থেকে একটা এক্সামে আইবই, যদি ফাইনাল এক্সাম হয় আর কি। একটা এক্সিস্টেন্স থিওরেম, একটা এক্সটেনশন থিওরেম, আর একটা হলো ইনভেরিয়েন্স থিওরেম। এই থিওরেমটাকে পাওয়া হয় ইনভেরিয়েন্স থিওরেম। যে তুমি যে কোনো বেসিস নাও, বেসিস হয়তোবা আলাদা হইতে পারে, এটা মানতাছি, কিন্তু বেসিসের মধ্যে নাম্বার অফ এলিমেন্ট সবসময় সেম থাকবে। তো আমরা দুইটা বেসিস ধরে নিব, আমরা কাজ হইব গিয়া ওই দুইটা বেসিসের মধ্যে নাম্বার অফ এলিমেন্ট সেম থাকবে। ঠিক আছে? তো আর এখানে তোমরা একটা কোশ্চেন তোমরা এজ এ ইয়ে হিসেবে নিয়ে আনো, ওই কি জানি দেবাশিসটা কইতে আসলা হোমওয়ার্ক 1 2 3 কিভাবে বুঝতে পারছ? বুঝছি না, কি তাহলে বলছিলাম? আরে তুমি যে বললে না একটা বেসিস প্রুফ করবার আর জন্য, 246 মানে যে কোনো নাম্বার। আর 246 লইলে তুমি তো না, 246 লইলে তো তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে না। আচ্ছা তুমি যদি লইতো 246 আর আরেকটা লইলে, ধরো না আমি এটাই লইলাম 17, তারপরে ধরো 0 লইলাম, এটা ইজ নট এ বেসিস। কেন? কারণ বেসিস দিতে গেলে দেখো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আর জেনারেট করতে হয়। তো এখানে তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হইতেছে না। সিন্স কেরে তুমি যদি 2 ইন্টু 1 2 3 করো, প্লাস -1 ইন্টু 246 করো, প্লাস 0 ইন্টু 170 করো, তো এটা কোথায় বলতে 0 0 0 এর মধ্যে। আর এখানে স্কেলার গুলো কোনটা? একটা 2, একটা -1, একটা 0। হ্যাঁ, দ্যাট ইজ 1 দাদা 2 -1 এর 0 জলে চরিতা র্যান্ডমলি লইছ নাকি তা? 2 -1 0, তো এখানে তো দেখা যাইতেছে না, হ্যাঁ এখানে তো দেখা যাইতেছে। বুঝলাম না, ভাবে তো যেতে। ধরো, ধরো,
এখানে যেমন কি এখানে দেখো না একটার সাথে আরেকটা মাল্টিপ্লাই করে তো পাইলে তুমি তুমি হ্যাঁ 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 হ্যাঁ। তুমি যদি না বুঝো ধরো মানে বুঝতেছো না দীক্ষা বুঝতেছো না যে কিতা মাল্টিপ্লাই করে পাবো তো তখন হুম। তুমি ওই c1 ইনটু দিস প্লাস c2 ইনটু দিস প্লাস c3 ইনটু দিস এটা ধরে সেটা করে দিতে পারবে বা তুমি ডিটারমিন্যান্ট নিয়ে নিও এখানে ডিটারমিন্যান্ট দিলে দেখবা এটা 0 আইবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক কথা আছে। বলা গেল না? তো যেহেতু তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টই না তো বেসিস হওয়ার তো প্রশ্নই উঠা না ক্লিয়ার হইলো বুঝি খা। আচ্ছা বুঝিতে হইলে তো ভালো কথা তো একটা কোয়েশ্চেন তোমরা বাড়ি থেকে একটু কইরাই পারবি হ্যাঁ কোয়েশ্চেনটা হলো গিয়া এটা এটা বাড়ি থেকে তোমরা হোমওয়ার্ক নেক্সট ডে আজকে লেগে অতটুকু থাক আজকে আমার একটু একটা ইয়েতে যাইতে হইতেছে ইনভিটেশন আর নেক্সট ডে চলবে তোমরা অনলাইন এরপর থেকে তোমরা অফলাইন সোমবারে অনলাইন এটা প্রুভ করবো আর আরেকটা দিয়ে দিই এক নম্বর আরেকটা পারলে বলবো আর কি ইফ যদি এটা পড়াইছিলাম আলফা বিটা গামা is a basis of VF yes VF মানে এখানে বেসিক্যালি তো তিনটা এলিমেন্ট আছে তো RCR হিসেবে চিন্তা করতে পারো আর কি then show that alpha plus beta plus gamma beta plus gamma is basis of VF তো এই দুইটা তোমরা ট্রাই করে প্রুভ করার আর না হলে আমি কইরা দেব তো আজকে লেগে অতটুকু থাক ছুটি কোনো ডাউট থাকলে নেক্সট ক্লাসে দেখুন হ্যাঁ লেখা হইলো এটা এই এক নাম্বারটা এইভাবে করো যেভাবে এটা করছি এই এর আগের অঙ্কটা প্রথমে তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাইবা এটা ডিটারমিনেন্ট দিয়ে দেখাই দিবা এরপরে তুমি এক্স ওয়াই জেড এখানে শুধু একটা জেড আইবো এটা লইবা যে তারা লিনিয়ার কম্বিনেশন একটা লিখতে পারে যেখানে c1 c2 স্কেলার এবার আমার প্রুফ করতে হবে যে c1 c2 কার এলিমেন্ট ফিল্ডের এলিমেন্ট ফিল্ড কত আর যেমন এখানেও ফিল্ড আমার আর তো c1 c2 ভ্যালু বাইর করবা c1 c2 c3 এটা এক্স ওয়াই জেড দিয়ে আসলে আইবো আর লাস্টে দিয়ে আসলে এখানে c1 ইনটু দিস প্লাস c2 ইনটু দিস প্লাস c3 ইনটু দিস আর লেখাটা যেভাবে লিখছি ঠিক আছে তো চলো আজকে ওকে ঠিক আছে টাটা। কো कुछ टाटा। টাটা 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 এই দাদা। দেবাশিস কো হ্যাঁ দাদা।